হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা সাইবারস্পোর্ট 20-তে চমৎকার একটা সাইফাই থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য টাইটান। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে 2048 সালের ঘটনা, যখন পুরো দুনিয়াতে সকল ধরনের রিসোর্সেস প্রায় শেষ হয়ে গিয়েছে। খনিজ পদার্থ, তেল বা অন্যান্য সকল ধরনের রিসোর্সেস প্রায় শেষ হয়ে গিয়েছে এবং চারিদিকে ধ্বংসযজ্ঞ চলছিল। এমনটা মনে হচ্ছিল যে পৃথিবী তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং যতখানি শস্য, খাবার দাবার বা রিসোর্সেস বেঁচে ছিল, তার জন্য এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছিল। মানে পুরো দুনিয়ায় মনে করে তখন প্যালেস্টাইন হয়ে গিয়েছে এবং চারিদিকে এই লড়াইয়ের মধ্যে আমরা একটা পরিবারকে দেখতে পাই, যাকে আমেরিকান সরকার একটা আলাদা জায়গায় অনেক বড় আর আলিশান বাড়িতে নিয়ে যাচ্ছিল। এবং এই পরিবারের যে পুরুষ, তার নাম হচ্ছে রিক জনসন এবং স্ত্রীর নাম হচ্ছে অ্যাবিগেলি, এবং তাদের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে লুকাস। তো যাই হোক, রিকরা অত ধনী ছিল না, কিন্তু এত বড় বাড়ি দেখে খুব খুশি হয়ে যায়। আর ওই জায়গায় রিকের পরিবারের মতো আরো 13টা পরিবারকে নিয়ে আসা হয়েছে, কারণ আমেরিকান সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারাই লোকগুলো বা এই পরিবারের উপরে বিশেষ কিছু এক্সপেরিমেন্ট বা রিসার্চ করতে চাচ্ছিল। আর এই কারণে তাদের এই রিসার্চ সেন্টারে নিয়ে এসেছে, যেখানে সায়েন্টিস্টের একটা বিশাল টিম মজুদ ছিল, যারা এই লোকদের উপরে এক্সপেরিমেন্ট করবে। তো পরের দিন সকালে সকল পরিবারের কর্তাদের একটা মিটিং ডাকা হয়, যেখানে আমাদের কাহিনীর মেন ক্যারেক্টার রিক উপস্থিত ছিল এবং আমেরিকান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজেক্ট হেড প্রফেসর মার্টিনও ছিল। তো প্রফেসর মার্টিন সবাইকে বলে যে আগামী 10 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুই আর বেঁচে থাকার মতো উপযোগী থাকবে না, কারণ দেশে দেশে যে ঝামেলা শুরু হয়েছে, ভবিষ্যতে এখানে বড় ধরনের একটা নিউক্লিয়ার ওয়ার হবে এবং এই কারণে পুরো পৃথিবীর আবহাওয়া ধ্বংস হয়ে যাবে এবং এখানে কোনো মানুষ বা কোনো প্রাণী জীবিত থাকতে পারবে না। তো এসব থেকে বাঁচার জন্য আমাদের একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আমরা টাইটানে লোক পাঠাবো, যেটা শনি গ্রহের সবচেয়ে বড় একটা চাঁদ। কিন্তু সেখানে বেঁচে থাকা মানুষের জন্য এখন সম্ভব নয়, কারণ সেখানে অক্সিজেনের চেয়ে মিথেন গ্যাস এবং নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি এবং সেখানে প্রতিদিন মিথেন গ্যাসের বৃষ্টি হয়। আর টাইটানে এত বেশি ঠান্ডা যে সেখানে কয়েক সেকেন্ডও একজন মানুষ জীবিত থাকতে পারবে না, মুহূর্তের মধ্যে একবারে জমে ফটে যাবে এবং সেখানের অধিকাংশ জায়গায় অন্ধকার এবং মিথেনের পানি। তবে আমরা সেখানে আপনাদেরকে পাঠানোর জন্য প্রস্তুত করার জন্য এখান থেকে এক্সপেরিমেন্ট শুরু করব এবং আপনাদের ডিএনএ এর মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে কিছু পরিবর্তন আনবো, যে কারণে আপনাদের শরীর টাইটানের আবহাওয়ার থাকার মধ্যে যোগ্য হয়ে যাবে এবং এই কারণে আপনাদের শরীর একটা সুপার হিউম্যান স্ট্রেংথ অ্যাচিভ করে নেবে। আর তখন সেখানে থাকা একজন লোক ওই প্রজেক্ট হেড মার্টিনকে প্রশ্ন করে, আমাদের আগে আপনি কি কাউকে আজ পর্যন্ত ওই টাইটান গ্রহে পাঠিয়েছিলেন? তো মার্টিন তখন পরিষ্কার মানা করে দেয় যে তোমরাই সেখানে যাওয়া সর্বপ্রথম মানুষ হবে। যে কারণে লোকটা বলে, তাহলে এটা তো অনেক বেশি রিস্কি, আমরা সেখানে গিয়ে তো মারাও যেতে পারি। কিন্তু এই লোকটার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের নায়ক রিক বলে, দেখো আমরা নিজেরা সবাই নিজেদের ইচ্ছাই তো এই প্রজেক্টের জন্য রাজি হয়েছি, আর তাছাড়া মার্টিনের মতো এই দুনিয়াও তো 10 বছর 15 বছরের মধ্যে ধ্বংস হতে চলেছে। তো এটাই বেটার আমরা মার্টিনের কথাই শুনি। তো এরপর মার্টিন তাদের সবাইকে বলে, আমরা পুরো দুনিয়া থেকে 16টা দেশের 5,000 লোকদের মধ্যে এক্সপেরিমেন্ট করেছি এবং সেখান থেকে 13টা পরিবারকে এই মিশনের জন্য বেছে নিয়েছি, আর আপনারাই হচ্ছেন সেই 13টা পরিবার, আর আপনারাই এখন এই পৃথিবীর ভবিষ্যৎ হতে চলেছেন। তো মিটিং শেষে সকল লোকদেরকে ডক্টর ফ্রিয়া নামের একটা মহিলা সায়েন্টিস্ট ল্যাবে নিয়ে যায়, যে এখানে ডক্টর ফ্রিয়া রিককে একটা ইনজেকশন দিতে গিয়ে বলে, আমি পরের 14 দিনের মধ্যে তোমাকে এরকম আরো 300টা ইনজেকশন দেবো, যে কারণে তুমি আস্তে আস্তে অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি রিকের বাড়িতে একটা পার্টি চলছিল, আর তখনই তার ওয়াইফ অ্যাবিগেলি তাকে নিচে থেকে বরফ আনতে বলে, কিন্তু নিচে যাওয়ার সাথে সাথে তার বুকে অনেক জোরে ব্যথা করতে শুরু করে। তো অ্যাবিগেলি এসে করে কি নিচে এসে রিককে তোলে, তবে তার শরীর অনেক গরম ছিল, কিন্তু তার কোনো জ্বর অনুভব বা অসুস্থ অনুভব ছিল না। তো এর পরের দিন আমরা দেখি প্রফেসর মার্টিন টাইটানে যাওয়ার সকল লোকদেরকে একটা সুইমিং পুলের পাশে নিয়ে আসে এবং সে দেখে যে তাদের মধ্যে থেকে কে সবচেয়ে বেশি পানি
পানির নিচে থাকতে পারে এবং আস্তে আস্তে সবাই পানির উপরে উঠতে থাকে, কিন্তু রিক আর ট্যালি নামের একটা মেয়ে সব থেকে বেশি পানির নিচে থাকতে পারে। আর কিছুক্ষণ পরে ট্যালিরও দম শেষ হয়ে যায় আর তারপর সে পানি থেকে উপরে উঠে আসে, কিন্তু সে পানিতে পুরো 30 মিনিট পর্যন্ত থাকতে পেরেছিল, ওই ট্যালি মেয়েটি। কিন্তু এখনো পর্যন্ত রিক শুধুমাত্র পানির নিচে ছিল এবং মার্টিন করছিল কি রিকের শরীরে যে পোশাকটা ছিল তার সাহায্যে ওর হার্টবিট, অক্সিজেনের লেভেল সব চেক করছিল এবং আস্তে আস্তে তার হার্টবিট এবং অক্সিজেনের লেভেল দুইটা অনেক কমে যেতে থাকে। কিন্তু এনে রিকের যেন কোনো ব্যাপারই নয়, সে আরো অনেকক্ষণ পানির নিচে থাকে বা মাছের মতো ছাটমাট পারে আর তারপর বেরিয়ে আসে। আর এরপর সবাই তাকে দেখে হাতে তালি দেয়, কারণ সে পুরো 1 ঘন্টা পানির নিচে ছিল। তো যাই হোক, এর কিছুদিন পরে রিকের একটা সার্জারি করা হয় আর তারপর সে নিরাপদে বাড়ি চলে আসে। কিন্তু ওই রাতেই হঠাৎ করে ও বিছানা থেকে উঠে চলে যায় কিচেনে। তো অ্যাবিগেলি যখন উঠে রিককে বিছানায় দেখে না, সে চিন্তিত হয়ে পড়ে এবং ওকে খুঁজতে শুরু করে। আর সে গিয়ে দেখে যে রিক কিচেনে নিজের শরীরে বরফ লাগাচ্ছে, কারণ তার শরীর অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। তো এটা দেখে অ্যাবিগেলি করে কি তাকে আরো কিছু বরফের ব্যাগ এনে দেয় আর রিক করে কি সেই বরফের ভেতর হাত রেখে অ্যাবিগেলিকে দেখায় যে সে কোনো ঠান্ডায় অনুভব করছে না। আর হয়তো এটা হচ্ছে তার সেই এক্সপেরিমেন্টের কারণে, মানে এক্সপেরিমেন্ট ওর শরীরে কাজ করছে। মানে যেহেতু টাইটান গ্রহ অনেক ঠান্ডা আর ওখানে যারা যাবে তাদের শরীর তো ঠান্ডায় জমে মরে যাবে, কিন্তু রিকের শরীরটা সেভাবে তৈরি হচ্ছে যে ঠান্ডা সহ্য করতে পারবে। তো ঠান্ডা সহ্যের কাহিনী তো হলো, কিন্তু মিথেন এবং নাইট্রোজেন গ্যাসের জন্য তোদেরকে প্রস্তুত করতে হবে, যেটা একটা বড় বিপদ। তো এটার জন্য সরকার করে কি একটা উপায় খুঁজে নেয়। তারা এই টাইটান প্রোগ্রামে যাওয়া সকল লোকদেরকে লিকুইড মিথেন গ্যাসে ভরা সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটায়। তো এই কারণে প্রথমে সবার অনেক কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে এদের শরীরও এটাকে হ্যান্ডেল করা শিখতে থাকে। তো এরপর তাদেরকে নতুন ধরনের মাস্ক পরিয়ে দৌড়াতে দেওয়া হয়, যার কারণে সেই মাস্কের ভেতরে অনেক বেশি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকে। আর তারপর রিক এবং বাকি সবাইকে সেই মাস্ক পরিয়ে সারাদিন দৌড়াতে দেওয়া হয়। এইভাবে করতে করতে কিছুদিন কেটে যায়। আর এরপর আমরা দেখি একদিন রিক আর টাইটানে যাওয়ার সকল লোক বাথরুমে নিজেদের পোশাক পরিবর্তন করছিল। আর তখনই রিকের চোখ যায় তার চুলের উপরে এবং সে দেখতে পায় তার চুল অনেক ঝরে পড়ছিল এবং এরপর সে আরো একটা লোককে দেখে তার চুল অনেক ঝরে পড়ছিল। তো রিক বুঝতে পারে যে এই সবকিছু হয়তো ওষুধের কারণে হচ্ছে, ওদের উপর যে এক্সপেরিমেন্ট হচ্ছে এই কারণে হচ্ছে। কিন্তু তখনই হঠাৎ করে একটা মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর একটু পরেই দেখতে দেখতে মেয়েটা মারা যায়, যেটা দেখে রিক সহ তার সকল সাথীরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেই মেয়েটার উপরও সেম এক্সপেরিমেন্ট করা হচ্ছিল যেটা রিক সহ বাকি লোকদের উপর করা হচ্ছিল। তো এটা জানার পরে তাদের সবার নিজেদের জীবন অনেক ঝুঁকিপূর্ণ মনে হতে থাকে। তাদের কাছে মনে হয় যে আমরাও হয়তো আজ নয়তো কাল এই মেয়েটার মতোই মারা পড়বো, কিন্তু রিক সবাইকে শান্ত করে। আর ওই রাতেই রিক টাইটানে যাওয়ার সকল লোককে রিকের বাড়িতে একত্রিত করে এবং ওই মেয়েটার মৃত্যুর ব্যাপারে কথা বলতে থাকে এবং তারা বলে যে ওই মেয়েটার মৃত্যু হয়েছে হয়তো এই এক্সপেরিমেন্টের কারণে, আর এই এক্সপেরিমেন্ট তো আমাদের উপর প্রতিদিন হচ্ছে, তার মানে আমরাও নিরাপদ নেই। কিন্তু তখনই দেখা যায় রিকের এক সাথী হঠাৎ করে অনেক বেশি রেগে যায় এবং সে রাগে করে কি কোনো কারণ ছাড়াই তার স্ত্রীকে মেরে আহত করে ফেলে। আসলে তার সাথে এমনটা তখন থেকে হচ্ছিল যখন থেকে তার উপরে এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল, আর সেই এক্সপেরিমেন্টের কারণে সে রাগান্বিত হতে শুরু করে এবং যেমন তেমন করে রিক আর বাকি লোকেরা জ্যাককে তো শান্ত করে ওই লোকটিকে আর কি যে রেগে গিয়েছে। আর তার পরের দিন সকালে রিকের বাড়িতে ডক্টর ফ্রেয়া আসে এবং সত্যি বলতে ডক্টর ফ্রেয়াকে আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, সে তাদেরকে বলে যে মেয়েটা বাথরুমে সেদিন মারা গিয়েছে তার আগে থেকেই পুরনো একটা অসুখ ছিল আর ওই কারণে সে মারা গিয়েছে, এতে এক্সপেরিমেন্টের কোনো হাত নেই। আর তাছাড়া তার কোনো ওষুধের সাইড ইফেক্টও হয়নি, তার মৃত্যুটা একদম স্বাভাবিক ছিল, তোমরা খামোখা ভয় পাওয়া বন্ধ করো। কিন্তু ডক্টর ফ্রেয়ার কথা শুনে রিক আর তার ফ্যামিলি এটা বোঝা যায় যে কোথাও না কোথাও ডক্টর ফ্রেয়া হয়তো মিথ্যা বলছে এবং ওই এক্সপেরিমেন্টের কারণে ওই মেয়েটার মৃত্যু হয়েছে। তো যাই হোক, ওই রাতে রিকের রক্তবমি শুরু হয়, যেটা দেখে তার স্ত্রী অ্যাবিগেলি কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং সে করে কি রিকের ব্লাড স্যাম্পল নিয়ে নেয়। অ্যাকচুয়ালি এখানে আমরা জানতে পারি অ্যাবিগেলও খুব ভালো মানের একজন ডক্টর। তো যাই হোক, সে করে কি রিকের ব্লাড স্যাম্পল নিয়ে যখন বাড়ির বাইরে আসে তখন সে তার বাড়ির দেয়ালে একটা রেড লাইট জ্বলতে দেখে আর বুঝতে পারে যে এই পুরো বাড়ি দিয়ে সিসি ক্যামেরা লাগানো এবং সারাক্ষণ তারা ওদের উপর নজর রাখছে। তো পরের দিন অ্যাবি করে কি রিকের ব্লাডটা ল্যাবে নিয়ে চেক করে এবং সে ওটার রেজাল্ট দেখে পুরো চমকে যায়, কারণ রিকের রক্তের ভেতরে অনেকগুলো আলাদা আলাদা প্রাণীর ডিএনএ ছিল এবং ওর রক্তে ভয়ানক নতুন ধরনের কেমিক্যালও ছিল, কিন্তু এই ব্যাপারে ওদেরকে কিছুই বলা হয়নি। তার মানে এই প্রজেক্ট হেড মার্টিন এবং ওই সায়েন্টিস্টের টিমরা তাদের কাছ থেকে অনেক কথাই লুকিয়েছে। আর অন্যদিকে রিক পানির নিচে একা বসেছিল, কিন্তু তখনই তার হাতের চামড়া উঠে যেতে শুরু করে এবং শরীরের চামড়া উঠে যেতে শুরু করে। তো এটা দেখে তো রিক ভয় পেয়ে যায়। আর অন্যদিকে অ্যাবি রিকের রক্ত বা সেই কেমিক্যালের ব্যাপারে কথা বলতে এই প্রজেক্টের হেড মার্টিনের কাছে যায় এবং সে রেগে রিকের ব্যাপারে তার কাছে প্রশ্ন করে, কিন্তু মার্টিন অ্যাবিগেলিকে কিছুই বলেন এবং সেখান থেকে চলে যায়। আর পরদিনে রিকের চোখের একটা অপারেশন করা হয় যাতে সে টাইটান গ্রহে অন্ধকারেও দেখতে পারে। আর অপারেশনের শেষে রিকের চোখের উপরে ব্যান্ডেজ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে তার ছেলের সাথে কিছু কথা বলছিল। যেখানে আমরা দেখি রিক তার ছেলের সাথে যখন কথা বলছিল হঠাৎ করে রক্ত বের হতে শুরু করার চোখ দিয়ে, যে কারণে অ্যাবি ওকে আবারও হসপিটালে নিয়ে যায় আর প্রফেসর মার্টিনকেও আবার দেখতে পায় এবং অ্যাবিগেলি আবারও প্রফেসর মার্টিনকে প্রশ্নের বান বাড়তে শুরু করে এবং এইবার সে মার্টিনকে ধামকি দিয়ে বলে, আমাকে সব সত্যি সত্যি বলো যে তুমি আমার স্বামীর সাথে কি করছো, না হলে আমি তোমাকে ছাড়বো না। কিন্তু এবারও মার্টিন অ্যাবিগেলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এখানে একটা বিষয় বলি, এখানে যতগুলো ফ্যামিলি এসেছে 13টা ফ্যামিলি এসেছে, মেইনলি ওই ফ্যামিলির যে শক্তিশালী পার্সন শুধুমাত্র তাদের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে। যেমন রিকের বউর উপর কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে না, তার মেয়ের উপর এক্সপেরিমেন্ট
হচ্ছে না, আবার যে ফ্যামিলির মেয়ে বেশি শক্তিশালী তার উপর এক্সপেরিমেন্ট হচ্ছে, মানে এগুলো আগেই তারা চেক করে নিয়ে এসেছে। তো যাই হোক, এরপর অ্যাবিগেলি যখন বাড়িতে যায় সে দেখে তার প্রতিবেশী যে জ্যাক ছিল, যে এর আগেও রেগে যাওয়ার কারণে তার স্ত্রীকে অনেক মেরেছিল, কিন্তু এবারও তার রাগ হয় এবং এইবার রেগে সে তার স্ত্রীকেই মেরে ফেলেছে। তো এই কারণে মিলিটারি তাকে ধরতে এসেছে এবং এরপর দেখা যায় যে জ্যাকের ঘরে গুলির আওয়াজ শোনা যায়। তো অ্যাবিগেল এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, মানে মিলিটারিরা জ্যাককে মেরে ফেলেছে, তার মানে ওদেরকে গিনিপিগের মতো ইউজ করা হচ্ছে, ইঁদুরের মতো। আই মিন এক্সপেরিমেন্টে যেমন গিনিপিগ ইঁদুর ইউজ করা হয় সেভাবে ইউজ করা হচ্ছে। এবং অ্যাবিগেলি মনে মনে ভাবে যে এটা খুবই রিস্কি একটা এক্সপেরিমেন্ট এবং ওদের কাছ থেকে অনেক কিছু লুকানো হচ্ছে যেটা ওকে খুব তাড়াতাড়ি জানতে হবে। আর এর জন্য সে রাতে সে করে কি রিকের কার্ডটা তুলে সেই ল্যাবে চলে যায় যেখানে রিক এবং বাকি সব লোকদের ফাইল ছিল। তো ওখানে সে ওই মেয়েটার ফাইলও পায়, যেটার ব্যাপারে ডক্টর ফ্রেয়া বলেছিল যে তার পুরনো অসুখ ছিল, এই কারণে মারা গিয়েছে। কিন্তু ফাইল চেক করার পরে অ্যাবিগেলি জানতে পারে যে ওই মেয়েটার মৃত্যু কোনো অসুখের কারণে হয়নি, বরং এই এক্সপেরিমেন্টের কারণে হয়েছে, যেটা ফাইলে স্পষ্ট কেস ফাইল হিসেবে লেখা ছিল, মানে তার আগে কোনো অসুখই ছিল না। আর তখনই অ্যাবিগেলি সামনে থেকে একটা শব্দ শুনতে পায়, আর তখন সে দেখে যে একটা রুমে প্রফেসর মার্টিন এবং তার সাথে ডক্টররা বসে রয়েছে এবং মিলিটারিরও একজন চিফ রয়েছে এবং যাদের সাথে নাসার লোকদের মিটিং চলছিল। তো অ্যাবিগেলি বাইরে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। তো এখানে নাসার যে হেড সে প্রফেসর মার্টিনকে এবং তার টিমের উপর অনেক দোষারোপ দেয় এবং বলে তোমরা মানুষদের উপর যে এক্সপেরিমেন্ট করছো এটা পুরোপুরি ইলিগাল, এজন্য তোমাদের জেলও হতে পারে, তোমরা এখনই এক্সপেরিমেন্ট বন্ধ করো, তা না হলে তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবে না। বাট অ্যাবিগেল এই কথাটা শুনে ফেলে এবং সে নিজেকে বলে আমি এই লোকদের সম্পর্কে যা ভেবেছিলাম তা একদম সঠিক ছিল। এরপর সে চুপচাপ সেখান থেকে বাড়ি চলে যায়। আর পরের দিন সকালে প্রফেসর মার্টিন রিকের বাড়িতে অ্যাবিগেল আর রিকের সাথে দেখা করে কিছু কথা বলতে আসেন। আর এখন সে তাদের দুজনকে এই মিশন এবং এটার এক্সপেরিমেন্টের ব্যাপারে সবকিছু সত্য বলতে থাকে। আর এখানে প্রফেসর মার্টিন অ্যাবি আর রিককে বলে যে দেখো আমি কারো খারাপ চাই না, আমি এই এক্সপেরিমেন্ট গুলো এই জন্যই করছি যাতে করে আমি মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে টাইটানে পাঠাতে পারি, কিন্তু এই এক্সপেরিমেন্ট তোমাদের উপর কি প্রভাব পড়বে এটা আমি নিজেও জানতাম না, কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা এবং আলাদা আলাদা বডি আলাদা আলাদা রেসপন্স করে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পেয়েছি রিকের বডি সবচেয়ে ভালো এটার রেসপন্স দিতে পেরেছে এবং সহ্য করতে পেরেছে। তো এই কারণে রিকের বডিতে এখন আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করেছে এবং এই এক্সপেরিমেন্ট যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং এরপর যে সাকসেসফুলি জীবিত থাকবে সে একটা টাইটান ক্রিয়েচারে বদলে যাবে, মানে আল্লাহ যদি টাইটান গ্রহে কোনো জীব তৈরি করতো সেই জীবের মতো হয়ে যাবে। আর তাকে ডাকা হবে হচ্ছে হোমো টাইটান হিসাবে এবং তার মধ্যে হিউম্যান স্ট্রেংথ অনেক বেড়ে যাবে এবং অনেক নতুন নতুন শক্তি আসবে, সে প্রায় সুপার হিউম্যান হয়ে যাবে। কিন্তু তার বিহেভিয়ার কেমন হবে এটা আমি নিশ্চিত নেই, মানে সে শান্ত থাকবে না রাগান্বিত থাকবে না মানুষদেরকে আক্রমণ করবে না জ্ঞান বুদ্ধি থাকবে কি থাকবে না এটা আমরা নিশ্চিত নই। তো এটা শুনে রিক আর অ্যাবি দুজনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু রিকের কাছে এখন সামনের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ও আর যাই হোক এখন আর একদমই পুরোপুরি মানুষও নেই, মানে ও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা হোমো টাইটান হয়ে গিয়েছে। তো এই কারণে ওকে আরো ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এবার রাতে যখন রিক নিজের চোখ থেকে ব্যান্ডেজ খোলে তখন সে জানতে পারে সে এখন অন্ধকারে চমৎকার ভাবে দেখতে পারে, পরিষ্কার ভাবে দেখতে পারে এবং পানিতে ইজিলি টিকতে পারে, তবে তার চুল চলে গিয়েছে, মানে সে এখন পানির নিচে ইচ্ছা মতো থাকতে পারে এবং সে তার আশেপাশের ছোটখাটো জিনিস অনুভব করতে পারছিল, ছোট থেকে ছোট শব্দ শুনতে পাচ্ছিল। আর পরের দিন আমরা দেখি রিক এবং বাকি লোকদের টাইটানে যাওয়ার জন্য সর্বশেষ সার্জারিটা হবে, তবে এই সার্জারিতে বাকি সব লোক মারা যায়, মানে কেউ এই সার্জারি সহ্য করতে পারে না, কিন্তু রিক আর তার ওই যে মেয়ে বান্ধবী যে পানির নিচে প্রথমে টিকেছিল ট্যালি, এরা দুজন টিকতে পারে এবং সার্জারিতে বেঁচে যায়। আর এরপর রিকের ওয়াইফ আর তার ছেলে যখন রিকের সাথে দেখা করতে আসে ল্যাবে, ওকে দেখে তো ওর ওয়াইফের সহ আমরাও চমকে যাই, কারণ সে এখন পুরোপুরি একটা টাইটান ক্রিয়েচারে বদলে গিয়েছে। তার মাথায় একটা চুলও ছিল না, তার এভলভ হওয়ার কারণে তার কানও গায়েব হয়ে গিয়েছে, পুরো চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। তবে এখনো সে তার পরিবারকে একদম সঠিকভাবে চিনতে পারছিল এবং তাদের কথাও শুনতে পারছিল, কিন্তু বলতে পারছিল না, কারণ সে একটা টাইটান ক্রিয়েচারে পরিণত হয়েছে। আর টাইটান ক্রিয়েচাররা লো ফ্রিকোয়েন্সিতে কথা বলে, মানে তাদের কথা মানুষ শুনতে পায় না। তো যাই হোক, এরপর রিককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমি বুঝলাম না কেন বাড়িতে পাঠালো, কারণ তো আর মানুষ নেই এখন। তো বাড়িতে গিয়ে ও রিকের ওয়াইফ অ্যাবিগেলি করে কি ওকে পোশাক পরাতে সাহায্য করে, কিন্তু এই শার্টটা ছোট হয়ে গিয়েছে আর এই কারণে ওর খুব রাগ হয়। আর তারপর রিক করে কি রাগ কামানোর জন্য বাড়ির পুলে অনেক জোরে সাঁতরাতে থাকে। বাট তখনই ওর বান্ধবী ট্যালি এখানে চলে আসে। আর ট্যালিও তো পুরোপুরি টাইটান প্রাণী হয়ে গিয়েছে আর তার শরীর পুরো রক্তে ভেজা ছিল। তো রিক করে কি ওর হাতটা ট্যালির হাতে নেয়, দুজনের হাত থেকে আমরা দেখি টেন্টিকলস বের হয়, মানে লেজের মতো, যে কারণে তারা এক অপরের ব্রেন পড়তে পারে। তো রিক করে কি ট্যালির ব্রেন পড়ে নেয়, যে কারণে সে জানতে পারে যে ট্যালি একটু আগে রেগে তার স্বামীকে খুন করে এখানে এসেছে আর তার হাতে তার স্বামীর রক্ত লেগে রয়েছে। কিন্তু এতক্ষণে মিলিটারিও খবর পেয়েছে এবং মিলিটারি এখানে চলে এসেছে ট্যালিকে মারার জন্য বা ধরার জন্য। তো মিলিটারি যখন আসে ওকে ধরার জন্য, ট্যালি করে কি মিলিটারির উপর হামলা করতে থাকে, কিন্তু মিলিটারিরা ট্যালিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু রিককে মারার আগেই রিক করে কি তার সুপার হিউম্যান স্ট্রেংথ দিয়ে সবাইকে উল্টো মেরে দেয় এবং তারপর জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর অ্যাবিগুলোর পিছু পিছু যায় এবং এখানে আমরা তো ওই যে ডক্টর ফ্রেয়াকেও দেখতে পাই। তো যাই হোক, জঙ্গলের একটা অংশে রিককে পাওয়া যায়। তবে রিক যদিও একটা হোমো টাইটান প্রাণীতে পরিণত হয়েছে, তবে সে এখনো অ্যাবিগেলকে চিনতে পারে, আগের মতোই ভালোবাসতে পারে। আর তারপর সে অ্যাবিগেলের হাত ধরে এই কথাটা অনুভব করায় এবং অ্যাবিগেলের ব্রেন পড়তে থাকে এবং পরে জানতে পারে অ্যাবিগেলও ওকে অনেক ভালোবাসে এবং অ্যাবিগেল কি চায় এটা যখন জানতে পারেও, মানে অ্যাবিগেলে চাও ফিরে আসুক। তো এই কারণে রিক করে কি মিলিটারির কাছে ধরা দেয়। তো এরপর রিককে আবারও ল্যাবে নিয়ে যাওয়া হয়। আর তারপর প্রফেসর মার্টিন সে রিকের ওয়াইফ অ্যাবিগেলের কাছে আসে এবং একটা বিশেষ
অনুরোধ করে সেটা হচ্ছে রিককে একটা ইনজেকশন দিতে হবে, কারণ রিক এখন আর মানুষ নেই, সে একটা হোমো টাইটান প্রাণীতে পরিণত হয়েছে। তো তাকে এখন পুরনো স্মৃতিতে রাখলে আরো সমস্যা, তো তাকে একটা ইনজেকশন দেওয়া হবে যাতে সে পুরনো স্মৃতি ভুলে যাবে এবং খুশি খুশি টাইটানে চলে যাবে এবং টাইটানে বসবাস করবে, আর এটাই রিকের জন্য সবচেয়ে ভালো হবে। তো এরপরে অ্যাবি করে কি রিককে ইনজেকশনটা দিয়ে এখান থেকে তার ছেলেকে নিয়ে আসে এবং দেখি আমরা ডক্টর ফ্রিয়াও চলে এসেছে। আর এখানে লক্ষ্য ডক্টর ফ্রিয়া অনেক কষ্ট পাচ্ছে যে ওদের সংসারটা ভেঙে গেল এক্সপেরিমেন্টের জন্য, কিন্তু ওদিকে আমরা দেখি রিক সেখানকার সবাইকে মেরে, অফিসারদের মেরে ওর পরিবারের কাছে চলে আসে। আর আমরা তখন জানতে পারি যে অ্যাবিগেল মূলত রিককে সেই বিশেষ ধরনের স্মৃতি মুছে ফেলার ইনজেকশন দেয়নি, কারণ সে তার স্বামীকে টাইটানে পাঠাতে চায় না, সে তার সাথে এখানেই থাকতে চায়। তো এরপর রিক করে কি বাড়িতে সে সবার আগে নিজের পরিবারকে জড়িয়ে ধরে, কারণ সে তার পরিবারকে অনেক ভালোবাসে, যা কিছু হয়ে যাক না কেন সে তার পরিবারের সাথে থাকতে চায়, কোনো ক্ষতি হতে দিতে চায় না। কিন্তু ততক্ষণে মার্টিন পুরো মিলিটারি ফোর্স নিয়ে রিকের বাড়ি ঘেরাও করে ফেলে এবং অ্যাবিকে বলে তুমি রিককে এখানে রেখে কিন্তু ভুল করছো, সে আর কখনো মানুষ হতে পারবে না, সে পুরোপুরি হোমো টাইটানে পরিণত হয়েছে, সে এখন টাইটান গ্রহে বসবাস করার জন্য উপযোগী হয়ে গিয়েছে, সে যদি এই পৃথিবীতে বেশি দিন থাকে সে বাঁচবেও না। তো যদি আমরা ওকে প্রাণে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে ওকে তাড়াতাড়ি টাইটানে পাঠাতে হবে। তো এবি ওই কথা বুঝতে পারে যে আমার রিক তো আর আগের রিক নেই, তো এই জন্য সে রিককে শেষবারের মতো গুড বাই বলে এবং রিককে টাইটানে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর মার্টিনকেও সেনাবাহিনী ধরে নিয়ে যায়। আর তারপর মুভির লাস্ট সিনে আমাদেরকে দেখানো হয় এই ঘটনার 14-15 দিন পরে মার্টিনের এই টাইটান প্রজেক্টে অ্যাবি এবং ডক্টর ফ্রিয়া কাজ করছে এবং তারা এখন অন্যরকম ভাবে কাজ করছে, মানে অত হার্ড লাইনে যাচ্ছে না, যাতে মানুষের বাঁচে কিন্তু আস্তে আস্তে হোমো টাইটানও বানানো যায়। এবং রিক যেহেতু একা ওখানে গিয়েছে, ওখানে তো আরো অনেকে হোমো টাইটান পাঠাতে হবে, তা না হলে তো ওখানে বংশবৃদ্ধি হবে না, এবং তারা এখনো মানুষকে হোমো টাইটানে পরিণত করার জন্য সঠিক পদ্ধতিটা খুঁজছিল এবং মোটামুটি অনেক সফলতা হয়ে গিয়েছে। আর তারপর অ্যাবির ছেলে অ্যাবিকে বাইরে নিয়ে আসে এবং আকাশের দিকে ইশারা করে বলে মা দেখো বাবা আমাদের উপর থেকে দেখছে। আর এরপরে আমাদের টাইটানের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি রিক পুরোপুরি জীবিত থাকতে পারছে এবং তার কোনো বডি নেই, মানে পুরনো কোনো স্মৃতিই নেই। তার কাছে এরকম মনে হচ্ছে সে আগে থেকেই টাইটানে থাকতো, সে একাই থাকতো এবং টাইটানের পানি বাতাসে সে খুব এনজয় করছে। এবং ওখানে যাওয়ার পরে রিক আরো ডেভেলপ হয়, তার পাখা গজিয়ে যায় এবং সে এখন আকাশে উঠতে থাকে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে এই সাইফাই সিনেমাটা কিন্তু অনেক ভালো লেগেছে, একেবারে খারাপ লাগেনি। তোমাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে বেশিরভাগ মানুষের কাছে এই সিনেমাটি ভালো লাগেনি। আর এই কারণে এই সিনেমাটার রেটিং হচ্ছে 10-এ 4.8। আর আমি ইচ্ছা করে আগে এটা রেটিং বলিনি, কারণ আগে রেটিং বলে তোমরা এটা আগ্রহ করে দেখতে না, কিন্তু আমার কাছে কাহিনী কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এটা 10-এ 5.5 ডিজার্ভ করে। কিন্তু তুমি যদি এই সিনেমাটা রেটিং করতে, কত রেটিং দিতে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এবং ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, তোমার কি মনে হয় মানুষ কি আসলেই ভবিষ্যতে অন্য কোনো গ্রহে চলে যাবে, এটা কি পসিবল হবে? তবে আমার কাছে মনে হয় কি 50-50 চান্স রয়েছে, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, আমরাই দেখো যারা 90 দশকে জন্ম নিয়েছি, আমরা বিজ্ঞানের সর্বোচ্চ টার্নওভারটা দেখেছি। মানে গত 30 বছরে বিজ্ঞান এতখানি চেঞ্জ হয়েছে, এটা গত কয়েক দশকেও হয়নি, মানে এমন ভাবে মোড় নিয়েছে গত 30 বছরে। ভবিষ্যৎ 100 বছরে যে বিজ্ঞান কোন দিকে যাবে, কোথায় গড়াবে, এর কোনো গ্যারান্টি নেই। আমরা ততদিনে বাঁচবো না, কিন্তু ভবিষ্যতে এরকম কিছু অবশ্য হতেই পারে, অসম্ভব কিছুই নয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।